আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আবার ডাক্তারদের নিয়ে একটু কথা বলবো। মাঝে ভেবেছিলাম যে ডাক্তারদের নিয়ে কথাটা আর বলবো না, কারণ আমার কিছু মন্তব্য নিয়ে অনেক ডাক্তাররা খুব মনক্ষুণ্ণ হয়েছেন, হইচই করেছেন। আমি আমার ব্যাখ্যা দিয়েছিলাম, তারপরেও তাদের দুঃখ কমেনি, আমিও দুঃখ প্রকাশ করেছি, সেগুলো গিয়েছিল। তারপরে ভেবেছিলাম যে না, আর না। কিন্তু ইন্টারেস্টিং হলো কি জানেন, একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি জীবনে যত বছর সাংবাদিকতা করেছি, এই সাংবাদিকতা জীবনে আমি দীর্ঘদিন রিপোর্টার ছিলাম। আমি যত রিপোর্ট করেছি সেই রিপোর্টের সিংহভাগ রিপোর্টই ছিল, মানে আমার তো মনে হয় 70 ভাগেরও বেশি রিপোর্ট ছিল এই ডাক্তার, স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধ, হাসপাতাল এগুলো নিয়ে। এবং ডাক্তারদের নিয়ে যে রিপোর্টগুলি করেছি সেগুলো ডাক্তারদের নানা রকম বঞ্চনা, প্রশাসনিক বঞ্চনা, ক্যাডারগত বঞ্চনা, এগুলো নিয়ে বেশি রিপোর্ট করেছি। যা হোক, তারপরেও ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো না আজকে। কিন্তু আজকে আমি দুজন ডাক্তারকে নিয়ে কথা বলবো, এবং এদের একজনকে নিয়ে গতকালকে একটু বলেছিলাম। সেটা হলো যে আইনের শাসন কাকে বলে। আসলে বগুড়ার খুব পরিচিত এবং বিখ্যাত একজন ডাক্তার, ডাক্তার মিশু নামে যাকে সবাই চেনেন, যার আসল নাম ডাক্তার সামির হোসেন মিশু, তাকে একটা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে গতকালকে আমি কথা বলেছিলাম যে এটা কিভাবে হয়। 2024-এর মামলায় ওনাকে গ্রেপ্তার করতে হলো কেন? ওনার কি অপরাধ ছিল? সম্ভবত অপরাধ ছিল উনি আওয়ামীপন্থী একজন ডাক্তার ছিলেন। মানে ডাক্তারদের তো অনেকগুলি সংগঠন আছে, একটা বিএনপিপন্থী, জামাতপন্থী, জাসদপন্থী, মানে বামপন্থী, আবার আওয়ামীপন্থীও আছে। এবং এই অপরাধে 2024-এ সে গণ আন্দোলনের সময় যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে নিয়ে তার উপর মামলা করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযোগটা হলো মোহাম্মদ আরাফ নামে একজন লোক, যিনি দাবি করেছেন যে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে থাকার সময় অনেকে, তাদের মধ্যে শেষ হওয়ার অনেকে আহত হয়েছে, এবং আহতদের নিয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছে। এবং সেখানে তখন আউটডোরে এই ডাক্তার মিশু ছিলেন, এবং উনি এই আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। এই জন্য তার বিরুদ্ধে এতদিন পরে তার মনে হয়েছে একটা মামলা করা দরকার, মামলা করেছেন। এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার নিয়ে একটা অনুষ্ঠানে ছিলেন, একটা জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকে ধরে নিয়ে যেয়ে মামলা করা হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে হাজির করা হয়েছে, আদালত জামিন দেয়নি, এবং উনি এখন কারাগারে আছেন। ডাক্তার মিশু গরিবের ডাক্তার হিসেবে বগুড়ায় খুবই পরিচিত লোক। গরিবের ডাক্তার এই অর্থে, ওনার কাছে যে যদি কেউ বলে আমার টাকা নাই, উনি বিনা পয়সায় তার রোগীটাকে দেখেন, এবং ওনাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সবাই চেনেন। এখন তাকে ধরে নেওয়া যাওয়া হলো, কোনো ডাক্তার কিন্তু এর প্রতিবাদ করেনি। ভেরি ইন্টারেস্টিং। এই যে ডাক্তারদের এত এত সংগঠনে এত এত বড় বড় নেতা টেতা আছেন, কেউ প্রতিবাদ করেনি, কেউ একটা মিছিল করেনি। আমার বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল, আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছিল। ঠিক আছে, আমি খারাপ লোক, ডাক্তার মিশুর তো আপনাদের প্রফেশনের একজন লোক, কই তার ব্যাপারে তো আপনারা মাঠে নামলেন না? একজন নেমেছে। কে নেমেছে জানেন? দেশের বাইরে প্যারিসে থাকা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তিনি নেমেছেন। এবং তিনি বলেছেন যে মিশুর সঙ্গে, মিশু তার বন্ধু, এটা বলেছেন, মিশু তার খুব ক্লোজ বন্ধু, কিন্তু পাশাপাশি উনি এটাও বলেছেন মিশুর সঙ্গে তার রাজনৈতিক কোনো মিল নাই। মিশু ভিন্ন একটা রাজনীতি করে, মিশু যে রাজনীতি করেন পিনাকি তার সম্পূর্ণ বিপরীত রাজনীতি করেন। এই জায়গায় তাদের কোনো মিল নেই। কিন্তু পিনাকি এটা নিয়ে দুটা পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, এবং সেখানে উনি বলেছেন যে মিশু কীভাবে অন্যায়ের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তাকে মিথ্যা মামলা করা হয়েছে। তার কাছে টাকা চাওয়া হয়েছিল, টাকা দেননি বলে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং পিনাকির পোস্টগুলো আপনারা পড়তে পারেন। দেখেন, ডাক্তার পিনাকির সঙ্গে কিন্তু আমার বহু বাহাস হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তার তর্ক হয়েছে।
মানে উনি ওনার মতো বলেছেন, আমি তার জবাব দিয়েছি, এবং এগুলোর মধ্যে কিছু অশালীন শব্দ উনি তো প্রায়ই ব্যবহার করেন, আমার সম্বন্ধে উনি উচ্চারণও করেছেন। কিন্তু আমি কিন্তু সবসময় বলেছি ওনার ব্যাপারে কিন্তু আমার কোনো ক্ষোভ নাই ভাই, যার যা মনে হবে সে তা বলবে, তার চিন্তার কথা বলবে, সবার তো প্রকাশভঙ্গি একরকম হবে না। কিন্তু আমি এই জায়গাটাতে এই মিশুকে নিয়ে, ডাক্তার মিশুকে নিয়ে, ওনার বন্ধু মিশুকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের বিশাল দুইটা পোস্ট আমি পড়েছি, এবং আমার কাছে ওনার জন্য মনে হয়েছে যে এই ফিলিংসটা আর কোনো ডাক্তারের মধ্যে কেন আসলো না? আমাদের ডাক্তারদের কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে? ওনারা কি ওনাদের প্র্যাকটিস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে একটা প্রতিবাদ করতে গেলে যতটুকু সময় যাবে অতটুকু সময় ওনারা দিতে পারবেন না ওনাদের স্বজাতির একজন লোকের জন্য? আমি আসলে হতাশ হয়েছি। তবে ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা ব্যাপার নিয়ে আমার একটা আপত্তি আছে, সেটা হলো, দেখেন উনি যেটা বলেছেন যে ওনাকে একটা ভুয়া মামলায় জড়ানো হয়েছে। আমি পিনাকি বাবুকে জিজ্ঞাসা করি, জানতে চাই, ভাই এই ধরনের মামলা কি বাংলাদেশে এটাই প্রথম? এটাই প্রথম না, এ ধরনের মামলা হাজার হাজার আছে। সেই মামলাগুলি নিয়ে আপনি কিছু বলেন। আপনার বন্ধু যদি ধরা না পড়তো তাহলে তো এই কথাগুলি আপনি বলতেন না। আপনি বন্ধুর জন্য বলেছেন, করেছেন, এটা কিন্তু আমি এইভাবে দেখি না। আমি দেখি আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, ওই অন্যায়ের শিকার ওই লোকটা আপনার বন্ধু না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও বন্ধুত্বের কারণে করেছেন, আমি হ্যাপি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মূল লক্ষ্যটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা, সেই জায়গাটা আপনি টাচ করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলছি, এরকম সংখ্যা কত হবে বলেন আপনি? কত অসহায় নিরীহ কিছু জানে না, বুঝে না, তাদেরকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে মামলায়। এবং যত মামলা এখন হচ্ছে, মানে অন্য একটা ঘটনা, সে অপরাধী হয়তো হতেও পারে, তাকে ধরেছে 2 বছর আগে একটা মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে পুরনো মামলায় ঢুকিয়ে দেওয়ার প্রবণতা, এটাকে কি আমরা আইনের শাসন বলবো? এবং এই আইনের যে অপশাসন, আইনের নামে যে অপশাসন, এক্ষেত্রে আমি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভূমিকা কামনা করছি, প্রত্যাশা করছি। আমি বলেছিলাম 2জন ডাক্তার নিয়ে কথা বলবো, আরেকজন ডাক্তার নিয়ে কথা বলি। তিনি হচ্ছেন ডক্টর ABM আবদুল্লাহ, প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ। উনি এমিরেটাস প্রফেসর ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং সেটা বেশ মানে আপনার শেখ হাসিনা সরকারের শেষ দিকে উনি এই পদ ওনাকে দেওয়া হয়েছিল। এটা একটা সম্মানজনক পদ। এমিরেটাস অধ্যাপক কিন্তু কারো চাকরি মেয়াদ শেষ হয়ে গেলে, চাকরি জীবন শেষ হয়ে গেলে সম্মানসূচক তাকে এই দায়িত্বটা দেওয়া হয়, তাকে একটা বসার জায়গা দেওয়া হয়, তাকে কিছু ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করা হয়। উনি চাইলে কিছু ক্লাস নিতে পারেন, কিছু গবেষণা করতে পারেন, এগুলো করার জন্য ওনাকে একটা সুযোগ দেওয়া হয়। মেডিকেল ডাক্তারদের মধ্যে, মানে আপনার মেডিকেল সায়েন্সের দিক দিয়ে আমি বিবেচনা করি, আমি জানি না অন্য ডাক্তাররা কী বলবেন, আমি তো কিছু কিছু খবর টবর রাখি ডাক্তারদের। বাংলাদেশে যদি একজন ডাক্তারকে এমিরেটাস অধ্যাপকের পদ দেওয়া যায়, তিনি নিঃসন্দেহে ডক্টর ABM আবদুল্লাহ। ডক্টর ABM আবদুল্লাহর প্রকাশনা, মেডিসিনের উপরে লেখা ওনার বই, দেশে বিদেশে পাঠ্য বই, ওটা আজকে থেকে না, কিন্তু আরও অনেক বছর আগে থেকে। এই আওয়ামী লীগ সরকার যে 2009 ক্ষমতা এসেছে, তারও আগে থেকে প্রফেসর ABM আবদুল্লাহর বই স্টুডেন্টরা পাঠ্য বই হিসেবে পড়ে, MBBS স্টুডেন্টরা পড়েন। ওনার দেশি বিদেশি অনেকগুলি প্রকাশনা, ওনার গ্রন্থের সঙ্গে প্রায় 10-12টা। এমন একজন লোককে এমিরেটাস অধ্যাপক পদে নিয়োগ দিয়ে, যারাই দেখ, সেটা হাসিনা দেখ, সেটা এরশাদ দেখ, সেটা যে কেউ দেখ, কিন্তু এটা কিন্তু যোগ্য লোককেই দেওয়া হয়েছিল। সেই পদটা আজকে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার সেই এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগটাকে বাতিল করেছে। কেবল বাতিল করেই শেষ করেনি, সেই সঙ্গে বলেছে যে তার সেই সময়ে সে যে বেতনটা পেয়েছে, এই বেতনটা তাকে বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। এ নিয়ে প্রফেসর আবদুল্লাহর একটা প্রতিক্রিয়াও দেখলাম। ওনার প্রতিক্রিয়া দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে উনি এত আহত হয়েছেন
মানে ওনার অনেক ছাত্র, দেশের বড় বড় প্রফেসর, ওনার অনেক ছাত্র। এবং বিশ্বাস করেন, আমি এ যাবৎকালে কখনো কোনো দিন প্রফেসর ABM আবদুল্লাহর ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমি কোনো চিকিৎসক কিংবা অন্য কারো মুখে শুনিনি, এই পর্যন্ত শুনিনি ভাই। বাংলাদেশে যদি একজন ঋষিতুল্য ডাক্তার থেকে থাকেন তা এটা এই প্রফেসর ABM আবদুল্লাহ। আমি যখন ডাক্তারদের সম্পর্কে একটা মন্তব্য করেছিলাম, আমাকে অনেকে বলেছিলেন, আমারই একজন পরিচিত, উনিও একজন ডাক্তার প্রফেসর, উনি আমাকে বলেছিলেন আপনি যেটা বললেন, আপনার কাছে কি এটা বলার সময় একবার প্রফেসর ABM আবদুল্লাহর চেহারাটা মনে ভাসেনি? বিশেষ করে আমি লজ্জা পেয়েছিলাম। আমি বলেছিলাম, ভাই আমি তো ঢালাওভাবে সবাইকে বলিনি, আমি কাউকে কাউকে বলেছিলাম, কিন্তু তারপরেও আমার বলাটা ওইভাবে শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি, এটা আমি স্বীকার করেছিলাম। কিন্তু পাশাপাশি আমি এটাও বলেছিলাম, দেখুন প্রফেসর ABM আবদুল্লাহ হলো উদাহরণযোগ্য একজন মানুষ, তো তাকে অপমান করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কী অর্জন করলো আমি এটা এখনও বুঝতে পারি না। এবং আমি এটাও বলবো, হ্যাঁ ঠিক আছে, ওনার অপরাধ নিশ্চয়ই একটা ছিল, উনি ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হওয়া যদি অপরাধ হয়, দেশে এখনও একজন প্রধানমন্ত্রী আছেন, তারও একজন ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, সরকার পরিবর্তন হলে কি তিনিও অপমানিত হবেন? তাহলে তো কেউ ব্যক্তিগত চিকিৎসক হতে যাবেন না, ধান্দাবাজার যাবেন, আর কেউ যাবেন না। ওই সময়ে কিন্তু এই শেখ হাসিনার আমলে খালেদা জিয়ারও একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, ডক্টর AJF জাহিদ হোসেন, উনি এখন মন্ত্রী পদে আছেন। কই তখন তো ওনাকে অপমান করা হয়নি এভাবে? ওনাকে কি বলা হয়েছিল যে তুমি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবো? উনি তো দুইটা বড় বড় হাসপাতালে প্র্যাকটিস করতেন, ল্যাব এইডে প্র্যাকটিস করতেন, ইবনে সিনায় প্র্যাকটিস করতেন, ওনাকে প্র্যাকটিস থামিয়ে দেওয়া হয়েছিল? ওনাকে কোনো মব করা হয়েছিল? উনি তখন মন্ত্রীও হয়েছেন। তো এই বিষয়গুলি ডক্টর জাহিদ হোসেন কি দেখেন না যে ওনাদের একজন টিচারকে কীভাবে অপমান করা হলো? হতে পারে ভিন্ন মতের, হতে পারে একজন আওয়ামী লীগ করবে, একজন জামাত করবে, একজন জাসদ করবে, একজন অন্য কোনো বাম দল করবে, হতেই পারে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ডক্টর ABM আবদুল্লাহ উনি ওনার চিকিৎসা জীবনে, ওনার প্রফেশনাল লাইফে, চাকরি জীবনে উনি কাউকে দলীয় কারণে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, একটা উদাহরণ কেউ দিতে পারবেন? তাহলে ওনার সঙ্গে এত বড় দুর্ব্যবহারটা না করলে হতো না? আমি ডক্টর মিশু এবং ডক্টর প্রফেসর আবদুল্লাহ, আমি দুজনকে কিন্তু একইভাবে দেখতে চাই। আমি দেখতে চাই এই কারণে যে তারা একটা পেশায় আছেন এবং দুইজনেরই প্রচুর সুনাম। আজকে দেখবেন, আমি একটা কথা বলি আপনাদেরকে ফাঁকে, আজকে দেখবেন একজন অধ্যাপকের কাছে যান আপনি ডাক্তার চিকিৎসা করতে, তার ভিজিট দেখবেন কত টাকা, ১,৫০০ ২,০০০ টাকা পর্যন্ত একজন প্রফেসরের ভিজিট আছে। যারা জানেন তাদেরকে বলি, প্রফেসর আবদুল্লাহর ভিজিট কি ৫০০ টাকা পর্যন্ত ছাড়িয়েছিল? উনি ভিজিট এত কম নিতেন, উনি যখন প্রফেসর